দুজন ধরে রাখছে আর ওই লাঠি দিয়ে, মানে এক একজন 25টা 26টার বেশি, ওদের হাতে আর বল পাইতেছে না ভাই। জীবন তো চলে না ভাই, পেটে নেই খাওন ভাই, পা তলে ব্যথা, জীবন শেষ ভাই। পরে হাঁটু দৌড়তে হাঁটতে পারে না ভাই, করছে পাছাই দিছে আবার বাড়ি। প্রতিদিন রাত্রে মারতো ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ ফিরাজ, বর্তমানে অবস্থান করছি ইটালিতে। আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশি একটা ভাই, সে নতুন আসছে আর কি ইটালিতে। 2026 সালে আসছেন তো? জি ভাই। 2026 সালে সে ইটালিতে আসছে। সে কিভাবে আসছে এবং কত টাকা লাগছে, কত সময় লাগছে এবং কি কি অত্যাচারের শিকার হয়েছে, তার মানে A to Z বলবে। হ্যাঁ, তার লাইফে যে ধরা পড়ছে একবার সেটাও বলবে, ধরা পড়ার পরে তার সঙ্গে কালাবুশ কী করছে এগুলা A to Z সব বলবে এই ভিডিওর মধ্যে। তো আপনারা অনেক কিছু জানতে পারবেন, প্লাস শিখতে পারবেন এই ভিডিও থেকে। যারা বর্তমানে লিবিয়াতে আছেন বা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, সবাই আশা করি উপকারে আসবে। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, সবাই ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। তো ভাইয়া প্রথমত আপনার পরিচয়টা দিবেন। ভাই আমার নাম কিরণ, আমার বাসা বাংলাদেশ যশোর জেলা চৌগাছা থানা। বুঝতে পারছি। তো ভাই আপনার হচ্ছে প্রথমত ইতালি আসার ইচ্ছা কিভাবে জাগলো? আপনার ইচ্ছাটা হলো আর কি, যে ভিন্ন দেশ আছে না, যেমন কাতার, মিশর, লিবিয়া, আপনার সৌদি আরব, এগুলো অনেক দেশ আছে যেগুলো রিস্ক কম। ইতালি তো জানেন যে লিবিয়া থেকে ইতালি আসতে কতটা কষ্ট, বিপজ্জনক। তারপরে আপনার ইচ্ছা কিভাবে জাগলো যে এই পথটা আসার এতটা ভয়ঙ্কর, তারপরে জানার পরেও কেমন কিসের জন্য আসলেন বা ইচ্ছা কি জন্য হলো? ভাই সত্যি কথা বলতে ভাই, মানে আমার দেশে ভাই আমার স্বাস্থ্য ভাইটাই কিংবা বাড়ির আশপাশে প্রতিবেশী, এরা মালয়েশিয়া সৌদি গেছিল। এরা যে টাকা বেতন পায়, যে কষ্ট করে সৌদির যে তাপমাত্রা, এরা সহ্য করা অনেক কষ্ট ভাই। ওখানে যে টাকা ইনকাম করে সে টাকা সংসারটা ভালোভাবে চলে না ভাই। আর ওদের বছর বছর ভিসা লাগাতে, আবার বাসা থেকে টাকা দিতে হয় ভাই, ওরা অনেক কষ্টে। আবার আমি যে দেশে যে কিছু করবো, চাকরি বাকরি ভাই, 15-16 হাজার 20 হাজার টাকা বেতন ভাই, এর টাকায় ভাই নিজে খেয়ে দিয়ে নিজের সংসার, অনেক ঘুষ মুষ দিয়া ভাই, তাও চাকরি পাওয়া কষ্ট হয়ে যায় ভাই। পরে পড়াশোনা করতে করতে ভাই ইউটিউবে এইসব ভিডিও দেখে যে ইটালি যাই অনেক টাকা ইনকাম করতে পারবো, আবার উন্নত জীবন ব্যবস্থা হইব, সেই আশায় করে ভাই লিবিয়া আসার জন্য ভাই বাসায় বলে, বাসায় রাজি হয় না। পরে জোর জার করে বাসার থেকে আমি রাজি করাই। প্রথমত আপনার ফ্যামিলিতে কেউ রাজি হয়নি, পরবর্তীতে আপনি যেভাবে বুঝায়া রাজি জোর জার করে ভাই আমি রাজি করাইছি, জেদ জার ধরে। বুঝতে পারছি। তো আপনি হচ্ছে বাংলাদেশ থেকে কত তারিখে আপনি হচ্ছে রওনা দিয়েছিলেন, এটা মনে আছে যে আপনি লিবিয়ার উদ্দেশ্য? ভাই আমি তো রওনা দিছি প্রায় বছর খানিক আগে ভাই, বাসা থেকে রওনা দিছি। বছর খানেক আগে, তখন আপনার ডেটটা মনে নেই? না ভাই শিওর আচ্ছা নাই। সমস্যা নেই। তো আপনি বাংলাদেশ এয়ারপোর্ট প্লাস আপনি তারপরে কোথায় ছিলেন, দুবাই নাকি? না ভাই, আমার বাংলাদেশ থেকে পুরো দালালে ভিসা দিয়েছে শ্রীলঙ্কা, পরে ইন্ডিয়া ট্রানজিট দিছে 8 ঘন্টা মতো। ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা নিচে পুরো ওখানে 4 দিন ছিলাম ভাই। 4 দিনই ভাই শ্রীলঙ্কায়, ওরা তো সব নারকেলের তেলের রান্না খাই ভাই, ওখানে দুবেলা খাওয়ান দিত অল্প কটা করে নারকেলের তেলে। অনেক কষ্ট হইতো ভাই, 4 দিন থাকছি অনেক কষ্ট করে, দুবেলা করে খাবার খাইছি, মানে নারকেলের তেলে রান্না খাওয়া যায় না ভাই, গন্ধ, যার যেটা অভ্যাস নাই খাওয়া কষ্ট হয়ে যায়। পরে ওখান থেকে নেলে কুয়েত, কুয়েত থেকে নেলে মিশরে একদিন রয়েছি ভাই, এয়ারপোর্টের ভিতরে কোনো জায়গায় শোয়ার জায়গা নেই, খাবার নাই, কিচ্ছু নাই ভাই। মিশর এয়ারপোর্টের ভিতরে ভাই শুয়ে রয়েছি ভাই, গরু ছাগল যায় শুয়ে থাকে, এয়ারপোর্টের ভিতরে ভাই শুয়ে রয়েছি ভাই, মাথার তলে ব্যাগটা দিয়া অনেক কষ্ট শুয়ে রয়েছি ভাই। তখন খারাপ লাগলো না আপনি? ভাই বাড়ি ছাড়ছি শ্রীলঙ্কা থেকে ভাই, মনটা ওই যে ওই কষ্ট শুরু হইলো ভাই দেশ ছাড়ার পর থেকে ভাই। বুঝতে পারছি। তো ওখান থেকে আপনি থাকার পরে আপনার লিবিয়া এসে ভাই দেখছি যে এয়ারপোর্টের ভিতরে একটা ভাঙাচোরা ভাই, ওর থেকে বাংলাদেশে যে গরু থাকে না, ওই জায়গাটা অনেক ভালো ভাই। এটা বাস্তব ভাই, এখানে আমাদের বাংলাদেশি এয়ারপোর্টটা কত সুন্দর, কিন্তু লিবিয়া এয়ারপোর্টের গুলির চিহ্ন, কি একটা গুলির চিহ্ন, প্লেন টিলেন সব ভাঙা, যুদ্ধ বিমান টিমান সব ভাঙা ওখানে, মানে দেখলে ভাই ভয় বুকের ভিতরে ভাই একটা ইয়ে করে ভাই। তখন কিরকম একটা অনুভূতি ভাই, কই আসলাম, নিজে এত করে এত সুন্দর দেশ থেকে কই আসলাম। পরে এয়ারপোর্টের ভিতর ঢোকানোর পরে মানে কি ভাই, মানুষের কি মানুষ না, গরু ছাগল তো লাঠি দিয়ে পুরো ভদ্রতা পাবে, আর মানুষ এই যা যা এই ছোড়া ছোড়া আইয়া ছোড়া ছোড়া। আরবি শিখে গেছিলেন ওখানে থেকে ভাই, কি কথা ভাই, ওদের কথা শুনে দাঁড়িয়ে শুনে ভয়তে ভাই, কি কথা দেখলি ভাই বুকের ভিতর কিরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে ওদের দেখলি, ওদের কথাবার্তা। তারপরে ওখান থেকে ভাই আপনি এয়ারপোর্ট থেকে আপনি কোথায় নিয়ে গেল আপনাকে? পরে ভাই ওখান থেকে আমাদের আমরা ছিলাম 40 জন একসাথে। বাংলাদেশে 40 জন? বাংলাদেশে 40 জন। পরে আমাদের নিয়ে যে এক গলির ভিতরে হামাইছে।
নামানোর পরে পরে সাইডে গাড়ি আইছে, সাইডে গাড়ির ভিতরে ডিকির ভিতরে বসছে, এক একজনের 5 জন 4 জন করে ডিকির ভিতরে বসছে। ওর পর 2 খ্যাপ দিছে ওরা, দুই মানে একবার নিচে 20 জন, আর সাইডে 5টা বেশি তো ডিকির ভিতরে ঢোকে না। পরে নিয়ে গেছে ওইভাবে গেম ঘরে, ডাইরেক্ট আপনাদের গেম ঘরে নিয়ে গেছে, গেম ঘরে নিয়ে গেছে ডাইরেক্ট ওখান থেকে। তারপরে ওখান থেকে গেম ঘরে থাকলাম, ওই 40 জনে একই গেম ঘরে ঢুকাইছে। আগে পুরান লোক ছিল 30 জন মতো, পরে আমরা গেছি 40 জন একবারে, ওর 70 জন মতো একবারে গেম ঘরে ঢুকছি আমরা। তো গেম ঘরে যায় আপনি কেমন লাগলো তখন, ওখানে কি কি সমস্যার সম্মুখীন হলেন? আমরা তো ভাই গেম ঘরে গেছি ভাই আনুমানিক রাত 9টা 9:30 এমন টাইমে ঢুকাইছে রাত। এখন আর নিয়ে গেছে তো ভাই ডিকির ভিতরে করে, কই নিয়ে গেছে কি নিয়ে গেছে জানি ভাই। আর ডিকির ভিতরে ভাই 5 জন মানুষ ঢুকালে ভাই যে কষ্ট, ওইটুকুনি জায়গার ভিতরে পা দিলে তৈলে তুই ভাই ওর ভিতরে ঢুকাইছে ভাই, ঘোড়ায় আমি জানি ভাই ঢুকাই ভাই, মানে একটা এমনি একটা দম ছেড়ে কি পাটা একটু নাড়াবো কি হাত নাড়াবো, কেমনে লড়াবেন ভাই? পিছনের দিকে একদম ছোট না, ওর মধ্যে কি ভাই নড়া যায় না, সরা যায় না ভাই, মানে হাত পা সবাই গেল, মানে এই যে জীবনটা গেল ভাই। তো বাস্তব ভাই কতটা কষ্ট পুরো আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে যখন ডিকির ভিতরে ভাই 2 ঘন্টা আবার আছে, আর কত জীবনটা বেরোয় গেল ভাই, মনে হলো আর মনে হয় 5 মিনিট থাকলে মরে যাবো, এরকম অবস্থা ভাই যে ভারী কষ্ট। তারপর ওখানে আপনি যখন আপনি গেম ঘরে গেলেন, ওই আপনি যে রাত 9টার সময় গেলেন, ওখানে কি তারপর আপনাদের কিছু খাবার দিছিল? না ভাই আর খাবার দেয়নি রাতে খাবার দেন না ভাই। হায় আল্লাহ। তারপরে সকাল গেছে, দুপুরবেলা তো আমাদের ডাইরেক্ট লাইনের পানি খাইতো, লাইনের পানি যেগুলা বাথরুম ইউজ করছেন, জি ওইগুলাই পানি খাইতো, এমনি তো নোনা পানি। আর ওইগুলা নিয়ে এসে একটা একটা করে বড়ি দিত, ওই বড়ি ওর ভিতরে দিয়া, লাইন নোনা পানি তো, নোনা পানির ভিতরে ওই বড়ি দিয়া ওই পানি খাইতো। তাও মাফা পানি ভাই, তিনি তোদের এই একটু পানি এই খাবি, ফুরে গেলে আর পাবি না, মাফা পানি। দুপুরবেলা দিছিল, মানে আমরা কি কইতাম ভাই, একজন যে খাবার খাইতে পারবে সে খাবার দিত 9 জনের, একটা বড় প্লেটে এরকম করে ছিটাই দিত দুপুরবেলা। ডাল বাদে খেসুরি মাছটি চাউলে, যেগুলো বাংলাদেশে বলে আলু চাল দিয়ে হলুদ দিয়ে ওটা ফাঁকাই দিত। আলু দিত, আলু সিদ্ধ হতো, চাউল সিদ্ধ না, আলু চাল তো সেজে না ভাই, জানেন তো ভাই। ওই দুপুরবেলা দিত ভাই, 9 জনে ভাই খাইতাম ভাই। যদি সত্যি কথা বলতে ভাই, যদি এখনো ওই ভাত তাই ভাই, এক নালা গালে দিতে গেলে যদি গলা দিতে যায়, একজন যদি পানি খাইতে যায় ভাই, পরের বার নিচে তাকালে ভাই সে ভাই না ভাই, এটা বাস্তব ভাই, এটা আমার ক্ষেত্রে হয়েছে। তো তারপরে আমি এক নালা গালে দিছি না, এক নালা দিয়ে পানি গলায় বেঁধে গেছে, ওই ভাতে সবাই গিলতে আর না, পরে গলায় বেঁধে গেছে। পরে সাইডটা বোতল মুটকি খুলে দিয়ে গালে পানি দিচ্ছে, 2 ঢোক পানি খাইছি, নিচে দেখা দিচ্ছি তা নাই ভাই। 100 মানা করছে যাস না ভাই, সেখন মার কথা মনে পড়ে। তখন আপনি একটা জিনিস ভাবলেন না ভাই, যে হচ্ছে জীবনে কত ভাত নষ্ট করছে, কত খাওয়া নষ্ট করছে, আম্মু সাথে খাওয়াইছে, কিন্তু আজ আমার প্লেটের সামনে এক নালা ভাত নিলে আর দ্বিতীয়বার পাচ্ছি না, ওরকম অনুভূতি হলো না? তো অনুভূতি না ভাই, কষ্ট ভাই, বাড়িতে জোর করে আছে ভাই, বাড়িও কইতে পারে না ভাই। বাড়ি ফোন দিলে কই মা ভালো আছে, অনেক ভালো আছে, 4 বেলা খাতি দেয় ভাই। এই ভাই মার সাথে অনেক মিথ্যা কথা বলতে হয়, কারণ মার সাথে যদি কষ্টের কথা কই তাহলে মা তো বাঁচতো না, মা কান্নাকাটি কইরা। তারপরে এইবারটা গেল দুপুরের খাবার, রাত্রিবেলা দিত কি 2 দিন পরে একটা করে রুটি দিত, একটা করে রুটি তাও ছিঁড়ে খাইতাম, একটা করে রুটি 2 জন করে ছিঁড়ে খাইতাম। হায় আল্লাহ। আপনারা বাংলা যে দালাল ছিল তাদের কিছু বলেন নাই? ভাই তাদের যদি বলতাম লিবিয়া আইসতো তো কইতো কিটা ফোন দিছিস, আর মারতো ভাই, এসে লাঠি দিত, সাইডে লাঠি রেখে দিছিল, ওই রুটি বলার জন্য যে লাঠি না, ওই লাঠি দিয়ে পিটতো। হায় আল্লাহ। ওই মোটা 5 দিয়ে পিটতো ভাই। রাতের খাবার তো ভাই এবারে গেল ভাই, রাত্রির খাবারের পরে এবারটা আসলাম ভাই গোসল। খাওয়ার পানি তো ওই পানি দিয়ে গোসল, কিন্তু যদি কই শুনছে যে লিবি যদি শুনছে যে এ গোসল করছে, তার ভাই খাওয়া বন্ধ। 26 দিন রেছি ভাই, একটা 26 দিনের ভিতরে একদিনও গোসল করতে পারিনি, একদিনও গোসল করতে দিইনি ভাই, কোনো গোসল নেই ভাই। যে গোসল করছে ভাই, একদিন ভাই রাত 4টার সময় চুরি করে আমরা 3 বন্ধু একসাথে থাকতে তো বন্ধু হয়ে গেছে, বুঝছেন না, বড় ভাইটা ওখানে কোনো ম্যাটার না, সবাই বন্ধুর মতোই। পরে 3 জন আমরা চুক্তি করছি এইভাবে তো থাকা যায় না। পরে কি করছি, রাত 2টা 2:30টার সময় উঠছি, সবাই ঘুমিয়ে গেছে। দেখবে আমি বাথরুমে ঢুকে আমি আস্তে আস্তে গোসল করবো, তোরা দেখবি তোর কেউ না দেখে, দেখলে কই তোর বাথরুম সিরিয়াল আছে, এইভাবে মানে গোসল করছি, বাথরুমে আছে, এইভাবে তোরা কইবো বাথরুমে আছে, বাথরুম করছে, আমার পরে আপনি সিরিয়াল। এভাবে আমরা 3 জন যুক্তি করে, রাত্রে তো ওই সময় কেউ উঠতো না, কারণ খাওয়ার নেই ভাই, বাথরুম হয় করতে ভাই, খাবার না থাকলে বাথরুম হবে করতে। পরে আমরা এই 3 জন চুক্তি করে একদিন মাত্র গোসল করছি, গোসল করে আবার মুড়ি দিয়া ঘুমিয়ে পড়ছি। কি মুড়ি দিতাম ভাই, কোনো কিছু কম্বলও নাই ভাই,
কি করতাম আর থাকতাম তো ভাই, কি একটা নোংরা জায়গা ভাই, গায়ে সব চুলকানি উঠে গেছে ভাই, কি করতাম, গোসল নেই, খাওয়ার নেই, পানি ভালো না, খাওয়ার পানি ভালো না, এই শরীর রাস্তাটাই কতদিন ভালো থাকে ভাই, এই রাস্তাই খারাপ ভাই, ওখানে শরীরে কোনো সব পৌঁছে গেছে ভাই। হুম পরে এইভাবে 26 দিন থাকার পরে লিবিয়া আসলো, হুম লিবিয়া আসা গাড়ি আসছে, এসে তাও রাত আনুমানিক 11:30 11:30 এরম বাজে আনুমানিক, সবাই ঘুমাই রয়েছে, হুম এসে দরজাটা খুলে ও কয় দালালের নাম কয়, দালালের কিরা কিরা, ওই দালালের কিরা কিরা, আমি রে হইছে শওকত, হুম শওকত দালালের আমরা রয়েছি 9 জন, দালাল, হ্যাঁ 9 জন, কয় শওকত দালালের কিরা কিরা, কয় এই যে আমরা, কয় এ তোরা আয়, এসেই ভাই নিয়ে গেছে, আবার ভাই ওই ডিকির ভিতরে, আবার ওই ডিকির ভিতরে ঢুকছে, ওই একই রকম অবস্থা। একই রকম ওই ডিকির ভিতরে 3 ঘন্টা 4 ঘন্টা নিয়ে যেয়ে হুম এবার যে এক জায়গায় নিয়ে গেছে ঘাট কান্দায়, মানে সাগর এখান থেকে হেঁটে গেল, সাগরের বাতাস, মানে সাগর কি ভয়ঙ্কর সাগর ভাই, মানে হেঁটে দৌড়ে গেছি আমরা, তাও 1-1.5 ঘন্টা সময় লাগছে, আর তাই এত দূরে রয়েছে, তাই শাসা শাসা এরকম সাগরে বাড়ি মারছে, এত শব্দ ভাই, সাগরের একটা বাতাস আওয়াজ শব্দ আছে। আওয়াজ শুনলে ভাই বুকের ভিতর এরকম বাড়ি মারতেছে ভাই। হুম, সাগরের মধ্যে অনেক বাতাস। এবারটা পরে এইভাবে আমাদের গেম করতে নিয়েছে 10 জন, আর এভারেজে আমাদের গেম করতে নিয়েছে 20 জন, আরো কইতে ভাই লোক নিয়েছে জানি না, মোটে 110 জন লোক নিয়েছে ভাই। 110 জন লোক নেওয়ার পরে 3-4 ডে লিবে আসলো, সবার হাতে হকি টকি শর্ট গান, এরা আসলো, এসে হাতে লাঠি ভাই, সব কটার হাতে লাঠি নিয়ে, মুখে সব ইয়ে পরা, মাস্ক পরা, চেনা যাইতো না ভাই, শর্ট গান আছে, হাতে হকি টকি আছে, শুধু এইটুকুই, আর ফোন পকেটে, আর হাতে একটা লাইট, বড় লাইট হাতে, ওই আর হকি টকি, এই হকি টকি দিয়ে ওরা ওরা 5 জনের কথাবার্তা হইতেছে, কই আমাদের এই 110 জনেরই 2টা লাইন দিয়া এভাবে দৌড়ন কত নিয়ে গেল ভাই, খালি পাই কাটা, এই পাশে জুতা ছিল না ভাই আপনার জুতো দিত না, জুতো দিত না ভাই, ওই ডিকের ভিতরে জুতো পরে কেমনে উঠতাম, 5 জন 6 জন, নিজের পাটা রাখা জায়গা থাকে না ভাই, লিতো পা দিলাম চাপ দিয়ে, পরে আর একজনের ঢুকায়, এরকম অবস্থা ভাই, ওই জন্য জুতাই আগে ফেলাই দিয়েছে। জুতো আগে ফেলাই দেয়, আচ্ছা ভাই রাখতাম, নিজের শরীর রাখা যায় না, পরে ওইভাবে নিয়ে গেছে, খালি পায়ে খোয়া, পায়ে কাটা ফুটছে ভাই, তারপরেও ভাই থেমে গেলি ওই বাগানে পড়ে থাকতে হবে জীবন শেষ, ওখানে কারণ আপনি তো আবার বোর্ডে উঠতে পারবেন না। বোর্ডে উঠতে পারবো না, ওই বাগানের ভিতরে কেউ নিত না ভাই, আর ওখানে জীবন শেষ, হায় আল্লাহ রে। কারণ ওখানে নেট নাই, কার সাথে যোগাযোগ করবো, কিরা নিবো এখান থেকে এসে, কেউ নাই ভাই কাছে ফোন নাই, ফোন আগে তো লিবি নিয়ে বাপ নিছে, মাও থাকলে সাহায্য করতে পারবে আর না ফোন তো লিবি নিয়ে নিছে আগে থেকে, মোবাইলও নাই, ভাই। পরে ওখান থেকে বোর্ডে ওঠার সময় সাঁতরে যেয়ে বোর্ডে উঠলাম, অনেক ইয়ে তো, এরকম লাভ দিয়ে দিয়ে কেউ পাশের থেকে ঠেলে আমি এমনি এমনি উঠাইছে বোর্ডে, পরে 110 জন বোর্ডে তুলাইছে, তোলার পরে এবারটা 110 জনের ভিতরে দোতলা বোর্ড, বুঝছেন নি, নিচে ঢুকাইছে 50-60 জন মতো, উপরে ঢুকাই অল্প করা, ঢুকাই 60 জন, যেই 110 জন বোর্ডে তুলছে কাঠের বোর্ড তো ভাই, সেই তলায় গেছে বোর্ড, কাঠের বোর্ড, আর সাগরের ঢেউ ভাই, যেই স্টার গেছে সাগরে বাড়ি মেরে বোর্ড মানে ফেটে গেল, এই শুরু, এইভাবে ভাই যাইতে যাইতে ভাই যে বাড়ি মারছে মনে হচ্ছে বোর্ডটা গেল ফেটা, সাগরের ঢেউ তো ভাই 2 ফুট 3 ফুট 4 ফুট এরকম ঢেউ ভাই, যে আসে মানে জীবনটা গেল ভাই, এ আল্লাহ ভাই, বোর্ডের ভিতরে মানুষ কান্না কাটি, কেউ কইতেছে আল্লাহ আমার বাপ মা আছে, কেউ কাছে আমার বউ বাচ্চা আছে ভাই, এদের থেকে আল্লাহ তুমি আমার রিজিক দাও, আমার বাচ্চাটা হায়াত দাও আল্লাহ, আল্লাহর কাছে দোয়া তুলছে, আর দিচ্ছে, কত মানুষ সাজান দিতেছে, আল্লাহ তুমি আমার হায়াত দাও, আমার ইটালি যাওয়ার দরকার নেই ভাই, আমারে দেশে আল্লাহ আমার বউ বাচ্চার কাছে আমার জীবন দাও, মানে আমার মা বাবা আছে, জীবন ভিক্ষা দাও আল্লাহ, এইভাবে যাইতে যাইতে 5 ঘন্টা চলে গেলাম ভাই, মানে 5 ঘন্টা সাগরের মধ্যে, 5 ঘন্টা ওইভাবে যুদ্ধ করতে হতে, জীবন আল্লাহ আল্লাহ করতে হতে, এর ভিতর মানুষ ভাই তেলের গন্ধ, তেলের একটা রকম ফেটে গেছে, পরে তেল ওই নিচেই সব তো বসে রয়েছে ভাই, তেল তো আইছে, ও তো ভাই ইয়ে তেল না, বাংলাদেশের তেল না, ওগুলো হচ্ছে কাঁচা তেল, অ্যাসিড ডাইরেক্ট, ওই অ্যাসিড দিয়ে ওই বোট চালানো হয়, কাঁচা তেল, যে তেল দিয়েছে না, মানুষের যেখানে যেখানে লাগছে সব চামড়া উঠে গেছে, ইয়াটা জল সব জ্বলছে, নুনা পানি আর চামড়া উঠে যায়, কাটা জায়গায় নুন লাগে কিরাম হয়, সাগরের পানি তো অনেক তিতা নুনা, এবারটা ওই জায়গায় কাটা সব চামড়া উঠে গেছে, লাগার সাথে সাথে চামড়া উঠে গেছে, যে আর নুনা পানি লাগছে আর জ্বলছে, মানুষ হাউমাউ করে কাঁদছে ভাই, ওর ভিতরে কি করার আছে ভাই, 5 ঘন্টা চলার পরে এবারটা কি করছে, পিছের থেকে কালা বসাইছে ভাই, কালা বস বোর্ড নিয়ে আইছে, ইয়া বড় বোর্ড নিয়েছে, ইয়া বড় বোর্ড নিয়ে আসে, কি কইছে পরে কয় আমাদের কয় দাঁড়াত কয়, পরে আমাদের যে ড্রাইভার দাঁড়ায় না, ড্রাইভার টান দেয়,
ভাই বোট তো তলানো ভাই, বোট তো যায় না, 110 জনের বোট ভাই। পরে কি করছে, তারপরে আমাদের ক্যাপ্টেন ছিল আফ্রিকান সুদানি ভাই, ওদের তো জীবনে সাহস অনেক, ওরা যেমন করে হোক ভাই জীবন দিয়ে দিব, তা ওদের হাতে ধরা দিত না, ওরা এমন লোক। যাক ওইভাবে চলতে চলতে এইভাবে তাবড়াতেছে, আর এই পাশে আমাদের বোর্ডে যাইতেছে, ও চালাইতেছে। লাস্টে কি করছে, ওরা গুলি করছে, বোর্ডে গুলি করছে, ডাইরেক্ট বোর্ডে গুলি করছে, আল্লাহ বোর্ডের তলে দিয়ে গুলি করছে, বোর্ড ফুটে গেছে, কাঠের বোর্ডটা ভাই, বোর্ড ফুটে গেছে, বোর্ডের তলে থেকে পানি ঢোকা শুরু হয়েছে। পরে ক্যাপ্টেনের এখানে ইঞ্জিল তো দুটো থাকে, ইঞ্জিলের মাছ বরাবর গুলি করছে, যেখানে ক্যাপ্টেন থাকে, তাও ক্যাপ্টেন থামায়নি। পরে আবার গুলি করছে এখানে ইঞ্জিল, একটা ইঞ্জিল ডাইরেক্ট আগুন ধরে ধরে যাবে, মানে ইঞ্জিল উপরে দিছে তো হালকা নিচে লাগলে আগুন ধরে দিত, উপরে গেছে, উপরে যে খাবারটা ছিঁড়ে চলে গেছে, কাঠের ভিতরে আবার ঢুকে গেছে। যাকে এইভাবে যার পরে ক্যাপ্টেন সিলিন্ডার করছে, কারণ বোট ফুটে গেছে, বোটের তলায় পানি উঠে গেছে, কোনো উপায় নেই। পরে ক্যাপ্টেন সিলিন্ডার করছে। পরে লিবি এসে, ক্যাপ্টেন এসে আগে প্রথমে বোর্ডে থাকে একটা জিপিএস থাকে, যে বোর্ড যদি তলায় যায়, যে ওই জিপিএস এ ওই লিবিরা যে লিবি ছাড়ে, ওই লিবিটা দেখে যে বোর্ড যদি তলায় যায় ওরা সাহায্য করতে পারে কিছুটা, জিপিএস এর মাধ্যমে আর আপনার যোগাযোগ করতে পারে, আপনার রাস্তা ঠিক থাকে, আবার হচ্ছে আপনি কোন জায়গায় আছি এটা ঠিক থাকে, এটা হকির মতো থাকে, ওটার মাধ্যমে কথা বলা যায়, ওই লিবির সাথে কথা বলা যায়। পরে কালাবুশি এসে কয়েক জিপিএস ধরে পর আগে পানির ভিতরে ফেলাই দিলে, যাতে লিবি যাতে না জানে কই যাচ্ছে কি বৃত্তান্ত। পরে ক্যাপ্টেনের ধরে কারো কিছু কয়নি, ভালোভাবে সবদের বোর্ডে তুলাইছে, বোর্ডে তুলাই ওইভাবে ভিজে শরীর খাওয়া নেই দাওয়া নেই, ওইভাবে বোর্ডে আমাদের নেসলে ডাঙায় নেসলে রাত্রি ছাড়ছে তো, 1টা-2টোর দিকে ছাড়ছে। পরে আমরা সকালবেলা ধরা খাইছি ভাই, আবার আমাদের ডাঙায় আসতে আসতে 12টা-1টা বেজে গেছে। পরে আমাদের চেক করছে, গায়ে যা সোয়েটার মোয়েটার যা ছিল সব খুলছে, খুলে প্যান্ট শুধু, যার একটা প্যান্ট হাফ প্যান্ট আছে, শুধু হাফ প্যান্ট, যার জাঙ্গিয়া আছে শুধু জাঙ্গিয়া, সব খুলে ফেলতেছে, দিয়ে সব ফেলাইতেছে। চেক করছে কারোর হাতে কিছু, এটা তো সুতো খুলেছে, প্যান্টের যে দড়ি পর্যন্ত খুলে ফেলাইতেছে। পাকিস্তানি যেসব দেশ, ওরা তো আমাদের বাংলাদেশের মধ্যে জিন্সের প্যান্ট পরে না, ওরা পরে যে পাঞ্জাবের কায়দা দড়ি দিয়ে বান্ধা, ওদের খুলে ফেলতেছে, ওদের তো প্যান্ট ভাই খুলে ফুড়ে যায়, হাত দিয়ে ধরিয়ে দেয়, কাছে কোনো উপায় নেই। বাংলাদেশে তো টাইট প্যান্ট পরে, যারা জাঙ্গিয়া আছে জাঙ্গিয়া, যারা হাফ প্যান্ট আছে, যারা ফুল প্যান্ট ভুলবশত কয়েকজন মানুষ থাকে ফুল প্যান্ট, তারা ওই আর একটা করে গেঞ্জি, তা চেক করে সব ফেলাই দিছে। দিয়ে ভাই ওই চেক করার সময় যদি কিছু পাই, বিড়ি সুকা কি টাকা কিছু ভাই, সাথে সাথে মাই শুরু, বেল্ট একটা খুলে হাতে নিছে, ওই দিয়ে ভাই উদম পাদাম বেরোনার লাতি ভাই, কি কষ্ট ভাই, এই কষ্ট করে নিয়ে বাটা ভাই জেলে ঢুকালে, ওই যে দুপুরবেলা ঢুকালে না, চেক করতে তুই আপনার প্রায় 5:30-6টা বেজে গেছে, লিবিয়া তখন সন্ধ্যে তো রাত 8টা, ওই যে ঢুকাইছে, খাওয়ান নেই দাওয়ান নাই, ওই দিন রাত্রেবেলা খাওয়ান দেয়নি। আপনার মানে 250 লোক ওই ইয়ের ভিতরে, বিভিন্ন দেশ, আফ্রিকান, ইজিপ্ট, বাংলাদেশ, পাকিস্তানি, বিভিন্ন দেশের মানুষ ওই জেলের ভিতরে 250 লোক আছে। মাত্র একটা বাথরুম, তা বাথরুমের ফানে অটো বাথরুম অটো, তো পানি সবসময় অল টাইম বাইরে এসে যে আমরা যেখানে থাকি না সে জায়গায় সে জায়গায় সবসময় অল টাইম ভিজে থাকে, কাদা সবসময় অল টাইম, ওই পানি আসে, বাথরুমে পানি এসে তলা সব ভেজা, 250 লোক ওই এক জায়গায়, কোনো লাইন নাই। পরে রাত্রেবেলা কি করছে, কয় ক্যারেট নাইছে, ফল নাইছে, কি করছে এরম করে ছেলে দিছে, ছিটাই দিছে, যে পাইছে ভাই একটা খাইছে, যে পাইনি সে খায়নি। 250 লোকের ভিতরে 3-4 ক্যারেট ফল নাইছে, কয়টা ফল থাকে ভাই, আর কিছু না, ওই কিছু না, পানি তাও না, ওই লাইনের পানি, বাথরুমে যে পানি না, ওই পানি খেয়ে থাকছি, করে থাকছি। থাকার পরে পরের দিন সকালে যাই, খাওয়ান দেয় না। পরে 2টোর সময় কি করছে, পলিথিন আছে না ইস্কারা, লিবিয়াকে ইস্কারা, বাংলাদেশে ওটা পলিথিন করে, বাংলাদেশে যে 5 টাকার রুটি, লিবিয়াকে খবজা, একটু রুটি নাইছে, ওই রুটি নাইছে প্রতিজনের একটা করে, আর একটুখানি একটা করে 500 গ্রাম একটা করে বোতলের পানি ওই দিছে, আর ওই একটু রুটি ভাই, ওইটা যখন ফালাম তখন মনে হলো মানুষ সোনাবালি যেমন নাই না ভাই, সারাদিন ভাই খান না, সারাদিন না ভাই, ওই যে গেমে উঠছি ওই শেষ খাওন, আর খাইনি ভাই। পরে খাওয়াটা হলাম তখন সোনা ফালাম ভাই, সাথে হাতে ভাই দিয়া সাথে হাতে খেয়ে নিলাম ভাই, মনে হচ্ছে আর 5টা পাতাম ভাই, খেয়ে নিতাম ভাই।
মানে এত পেটে খিদা এত যে খিদা যতগুলা ভাই, দিবে মনে হয় ততগুলাই খায় তত খেয়ে নি ভাই। হায় আল্লাহ রে। আর দেশে ভাই মা জোর করতো বা দুটো খা দুটো খা, তো ওই যে পানি আসে ভাই, আর ওই যে নুনা পানির ওই যে প্যান্ট ভাই, নুনা পানির প্যান্ট, এই পাশে শরীরে পাছার চামড়া, তো ওটা খুব চামড়া সব উঠে গেছে তো ওই তেলে, ওই নুনা পানির প্যান্ট, আর নিচে যে বললাম না বাথরুমের যে লাইনের পানি, হ্যাঁ তো সব ভিজা কাদা কাদা। যা কই খবজারা খাইছে, খবজারা খাইয়া তো বসমু বসো ভাই লাইনে, তলে কাদা ভাই জেলের ভিতরে। লিবিয়ার জেলের ভাই জেল বলে না, লিবিয়া মনে করো ওটা দোজকখানা বলে। দোজক ভাই, ওই জেলের ভিতরে 250 লোক অল টাইম লাইট জ্বলতেছে। এর ভিতর ভাই যদি আমি তোমার সাথে দুটো কথা কই, সিসিটিভি লাগান, তোমার সাথে দুটো কথা কই, কারোর সাথে ভাই দুটো কথা কই, কথা কথা একটু শব্দ করলেই ক্যামেরা দেখে ওরা এসে ভাই মারধর করতেছে। এটা জীবনে আল্লাহ। এবার রাত্রিবেলা আসলো ভাই, ওরা রাত্রিবেলা নিয়ে আইছে কি, ওই বিভিন্ন ওদের তো রেস্টুরেন্ট থাকে বিদেশে ভাই, রেস্টুরেন্ট থেকে যেগুলো পাস্তা, পচা পাস্তা, আমরা বাংলাদেশে যেগুলো মেকারোনা, ওই যে নুডলসের মতো ওইগুলা পচা পাস্তা যেগুলো শেষ, ও শেষ ওগুলো খাওয়া যেত না 2-3 দিনকে, ওইটা নেছে, প্যাক করে নেছে ওরা, ওরা প্যাক করে নেছে, প্রতিজনের এক প্যাক করে দিছে প্রতিজনের। দেওয়ার পরে খাওয়ান দাওয়ান শেষ, ওই যে পানি কিন্তু ওই একটাই 500 গ্রাম, ওই পানি আর পানি নাই সারাদিনের ভিতরে, সারা রাত দিনের ভিতরে ওই একটাই পানি, 500 গ্রাম পানি খেয়ে ভাই থাকা যায়? কি করবেন ভাই, ওই জায়গাতে উপায় নেই। গলা শুকিয়ে যায় ভাই, লাস্টে যখন না পারি তখন ওই নুনা পানি, লাইনের পানি ভাই খাইতে হয় ভাই। এটাই কষ্ট ভাই এই জীবন। বাথরুমের ভিতরে যে লাইনের পানি, এবার বসতে পারি না ভাই, এবার রাত্রিবেলা ওইটা দেওয়ার পরে এবার আমরা যে 110 জন, 110 জন আলাদা করলে কইরে আসলো, না হলে 15-16টা কালাবুস আসলো, সব হাত ওই যে স্প্রিং এর মতো যে লাঠিগুলা না, ওরম লাঠি নাসলে, এরম লাঠি নাসলে দুটো, একটা নাসলে সোজা মানে কোনো পেঁয়াজ নাই, ডাইরেক্ট এরকম, এরকম একখানিক লাঠি, আর একটা নাসলে আপনার আছে স্প্রিং মতো ওইটা, স্প্রিং মতো ওইটা নেসে মানে দড়ি আছে ওটা, এবার ওই দড়ি দিয়ে পায়ে বানলে, পায়ে এই 2 পায়ে বানলে এই সবারই মানে 10-12টা কালাবুস না, 3 জন করে এক একজনের ধরতেছে, 2 জন বেঁধে এরম পেঁয়াজ দিতেছে দড়ি দিয়ে, দড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে পা উপর মুখো, আর মুখের পরে ওই জুতা কালাবুসের চোখ কেটস, ওই কেটস দিয়ে এরম করে ঠেসে দিতে, যাতে কোনো কথা কি চেঁচাতে না পারে, দিয়ে ঠেসে আর পা উপর মুখে দিয়া 2 জন ধরে রাখছে, আর ওই লাঠি দিয়ে মানে এক একজন 25টা 26টার বেশি, ওদের হাতে আর বল পাইতেছে না, বাড়ি দিয়ে শেষ দিয়ে ও ধরছে লাঠি, আবার 25, 3 জনের বাড়ি মারছে আপনার তাও কতটা 70 75 80 84 এরকম আনুমানিক এক একজনই ভাই দিয়ে কয়, এই যে বড় যে 250 লোক থাকে ভাই, জানেনই তো, এটা কয় দৌড়ো ভাই, পাটা ফাটা শক্তি থাকে না, কয় দৌড়ো, পরে কি করছে ভাই, হাঁটু গেড়ে দৌড়াইতেছি ভাই, জীবন তো চলে না ভাই, পেটে নেই খাওন ভাই, পা তলে ব্যথা, জীবন শেষ ভাই, পরে হাঁটু গেড়ে দৌড়তে হাঁটতে পারে না ভাই, কি করছে পাছাই দিছে আবার বাড়ি, কয় পাক দে, কারণ ভাই মারার পরে তো রক্ত জমে গেছে সব, না হাঁটলে ওরা ওটা ইয়ে করার জন্য, না হাঁটলে তো সব পাওয়া চলে যাবো, সেই জন্য কয় দৌড়ো, পরে ভাই কষ্ট হবে দৌড়াইছি ভাই, প্রতিদিন রাত্রে মারতো ভাই প্রতিদিন। কয়দিন ছিলেন ভাই গেম? গেম করে না, ওটা হচ্ছে জেলখানা। হ্যাঁ জেলখানা, ভাই ওটা 10 দিন ছিলাম ভাই, 10 দিন টানা 10 দিন, 10 দিনই ভাই একই রকম হতো স্যার, একই রকম হচ্ছে, শুধু দুপুরবেলা একটুখানি ওই রুটি, আর রাত্রেবেলা ওই প্রতিদিন 2 দিন পরে ওই একদিন করে ওই যে পাস্তা, ওই জেলখানায় একই নিয়ম, 2 দিন পর একদিন পাস্তা, একদিন করে ফল, একদিন পাস্তা একদিন ফল, ফল 2 দিন দিতে তো পাতাম না ভাই, কারণ ইজিপ্টরা ওরা তো অনেক খারাপ ভাই, ওরা যদি পাতাম হাতের থেকে কেড়ে নিত ইজিপ্টরা, আফ্রিকানরা অনেক খারাপ ভাই, খারাপ মানুষ বন্ধ করে না, আমরা ভাই যদি একটা ফল পাতাম, ওই ফলটা হাতে থেকে কেড়ে নিয়ে ওরা খেয়ে নিত, ওরা অনেক খারাপ ভাই, এটা ওরা মারের ভয়ও খায় না ভাই, না না ওরা যে মারলে ওরা ভয় খায় না, এই মোড়ে মারবে পরে ওই মোড়ে এসে ওরা ঠিক হয়ে যাবে, পরে ভাই আমাদের ওই মারধর করার পরে গেল ভাই, যাওয়ার পরে এইভাবে প্রতিদিন 2 দিন ভাই আল্লাহর কাছে প্রতিদিন হাত চাইতাম, আর কবে খাওয়া হইতাম ভাই, রাতেবেলা শুইতে পারতাম না, তলায় কাদা ভাই, কেমনে শুলি সব পিটমিট সব ভিজে কাদার ভিতরে শোয়া যায় ভাই, কেমনে ভাই রে, আমারও 10 দিনের ভিতরে নেই ভাই ঘুম, নেই ভাই ঘুম, হাত পার অবস্থা ভাই দেখেন ভাই, এই তো সব দাগ, এই দেখেন আপনি শুনলেন সব দাগ, সব দাগ, আর জেলের ভিতরে তো মাত্র তো পাততলায় তো দাগের, আর পাছায় তো পাছার দাগ তো ভাই এখন ক্যামেরায় ভাই সামনে তো দেখানো যাইতো না, দেখানো যাইতো না পাছার দাগ, যাক দেখানো লাগবে না। এই কষ্টের পরে ভাই 10 দিন পরে আমাদের 10 জনের নিলে, 10 জনে কয় প্রথমে মানে বেরোখন নিলে হর কয়লা 10 জন, আমাদের নিচে সকালবেলা প্রথম, পরে ওদের নিচে কিনা বলতে পারবো না, পরে 10 জনের নিয়ে যে একটা ঘরের ভিতরে নিয়ে গেল, মানে এই রাস্তা ওই রাস্তা এই গলি ওই গলির ভিতরে নিয়ে যে
এক পুরাতন এক ঘরের ভিতর নিয়ে গেল, যে দেখছি কোনার ভিতরে দুটো বাংলা, বলে যাক ভাই বাংলার মুখ দেখছি একটা শান্তি পাইছি ভাই, দুটো খাইতে পারবো। পরে কি কালাবাস চলে গেল ওদের কাছ দিয়ে, কয় এই রুমে ঢোক, ওমা বাংলাগুলো আর খারাপ ব্যবহার আরো খারাপ ব্যবহার, এই রুমে ঢোক, রুমে ঢোকার সাথে সাথে লক করে দিলে, দিয়ে সবার কয় তোর নাম্বার দে, তোর বাড়ির নাম্বার দে, দেওয়ার পরে কয় কালকে আর আইসগা দুদিনের ভিতরে 20 লাখ টাকা দিবি, একজন 20 লাখ, একজন 20 লাখ। কোনতে ভাইয়া কোনতে দিবি তা জানি না, যেই কইছে না ভাই সব নাম্বার দিছে, বাড়ি তো ভাই কান্নাকাটি করতে দেবো, আর তুই ভাই যে ফোন দিছে ভাই মা হাওয়া করে কান্না করে দিছে, যে তুই এতদিন কইছিলি, তুই তো ফোন দিছি ভাই আমি গেমে গেছি, ওই আমি কই মা সব কথা বাদ দাও, আর মা কয় তুই কইছিলি এতদিন, তাই আমি তো ভাই মরে গেছি, আমার ছেলে মরে গেছে, আমি তো বাড়ি তো কোনো কোল নাই, হাওয়া করে কান্নার মা। পরে দালালের কাছে ফোন দেয়, দালাল কয় ইটালি পৌঁছে গেছে, একদিন পর 2 দিন পরও ফোন দিব, এইভাবে ভাই দালালও মনে জানতো না, দালাল ভাই ধরে নিয়েছে, দালালও জানলো ভাই শিখা যাইতো না, কারণ জেলে রয়েছি মা শিখা যাইতো না, কারণ দালাল কইছে তুই 12 লাখ টাকা দে তোর আমি ইটালি পৌঁছে দিব, কারণ এখন দালাল যে ধরা খাইছে দালাল তো শিখা যাইতো না। তারপরে এখন কয় ইটালি পৌঁছে গেছে, কারণ যতদিন নাই আমি ফোন নিয়ে দিই ও কই আছে কি হয়তো কি অবস্থা কি না দালাল জানে না। পরে ভাই ওই যে বাংলা কয় তাড়াতাড়ি কর, এই তাড়াতাড়ি কর, মানে মারার থেকে ভাই জোরে তারা মেরে কয় তাড়াতাড়ি কথা কর, আজকাল কালকে ভিতরে 20 লাখ টাকা দিবে। আর মা যে কইছে কথা, তুই কি করলি টাকা আমি করতে দেবো, তো ভিটে বাড়ি বেচলি আর কয় টাকা 2 লাখ 4 লাখ টাকা আমি করতে দেবো। আগে কত দিছিলেন ভাই টাকা? আগে দালালে 12 লাখ টাকা দিছি, আগে একবার 12 লাখ দিছি, 12 লাখ দিছি, পরে আবার 20 লাখ চাচ্ছে, 20 লাখ চাইতেছে। এই দালাল চাইতেছে না, এটা তো মাফিয়া চাইতেছে 20 লাখ। এখন এই 20 লাখ টাকা করতে দিতাম ভাই আমি, যেই কইছি মা এবারে মার ফোন কেটে দিছি 20 লাখ আজকের কালকের ভিতরে কই কেটে দিছি, মা তো কয় করতে দিব ভাই। এবারটা দেওয়ার পরে এবারটা বসলাম, সবার কথা কাজ শেষ, 10 জনেরই 10 জনের কথা কাজ শেষ হওয়ার পরে এবারটা কয় কিরা কখন টাকা দিবে, কথাকে কখন টাকা দিবে ভাই। আমি যেই কইছি যে ভাই আমার ভাই আমি ভাই গরিব মানুষ ভাই আমি করতে দিব, আমার বাড়িতে করতে দেওয়ার কোনো লাইন নেই ভাই, যেই কইছি সেই ভাই মার শুরু ভাই, আবার ওরে বাংলারা মারতেছে, বাংলারা ভাই ভাই কি মার ভাই, কি কইতাম ভাই, কারেন্টটা হিট দিছে বুঝছেন ভাই, এই যে পিঠ না, এই যে পিঠের এই যে মেরুদণ্ড এখানে ভাই হিট দিছে, হাতের এই দেখেন এখানে আর এখানে এই দেখেন হিট দিছে, দাগ আছে এখন, দাগ আছে ভাই এখনো, হ্যাঁ ভাই হিট দিছে ভাই কারেন্টের। আল্লাহ আর এই যে পিঠ, এই পিঠি সিটছে, এটা 2 দিন পরে বিলেট দিয়ে ওই সাথে সাথে আমি কইছি কইতে দেবো কি কোয়ার সাথে সাথে, আল্লাহ গো শুধু ফিটছে এই তো গেল ভাই। তারপরে খাওয়ান দিত মাত্র 1 বেলা, খাওয়ান দিত শুধু রাত্রে অল্প কটা, প্রস্রাব যে ফেরমো, প্রস্রাব প্রায় সময় দিত 30 সেকেন্ড 35 সেকেন্ড 40 সেকেন্ড, এর বেশি উঠতে গেলে ভাই আবার মাস শুরু। বাংলায় ভাই, বাংলাদেশের মানুষ ভাই এই দেশে সেইভাবে এরকম করে, শুধু টাকার বিনিময়ে ভাই। পরে এখান থেকে ভাই দালাল আমার বাসায় কথা বলে, এখন দালাল কয় কি এখন ওই যতই তোমার বাড়ি আছে কি নাই ওটা দেখতো না, এখন আমি নিজের টাকা দিয়ে ছুটাই নিয়ে আসছি, আমার কাছে রাখছি, কারণ মতো ওই থাকলে মারা যাইব, আমি ছুটাই নিয়ে আসছি, তুমি আমার 2 দিন পর টাকা দিও, যদি তুমি রাজি থাকো আমি ছুটাতে পারি। সর মা বাপ কি কইছে যে ছেলে আমি আর ভাই বোন কেউ না, আমি একা, এখন জীবন বাঁচানোর জন্য আর যে মায়ের ভাই এটা কি করতো, ভিডিও কলতে দেখাইতো বাড়ি আর মা বাপের, টাকা দিবে না, আর মা বাপ কইতে আমি করতে দেবো, মা বাপ শুধু কইতে আমি করতে দেবো, আমার ছেলে মারিস না, ছেলে মারিস না, আর মা হামা করতে তো কানতো। এইভাবে ভাই দিন গেছে, থাকার পরে এইভাবে তাও সপ্তাহখানি খেয়েছি ভাই, মায়ের খাইতাম প্রতিদিন ভাই ওই মাফিয়ার ঘরে। পরে এইভাবে থাকতে থাকতে আমার মা তো বাঁচতো না ভাই, মা মরে যাবো, বাপ খাইতো না, মা 7 দিনের ভিতরে ভাই বাড়ি কোনদিন ভাই যদি 1 মুঠো চাল রান্না করছে তাও করেনি ভাই 7 দিনের ভিতরে। মার মন ভালো থাকে ভাই সন্তানের, আর ভাই ওই যে ভিডিও কলে যে দেখাইতো মা হাউমাউ করে কান্না, এরপরে ইয়ে করার পরে বাড়িতে ভাই আমার দেওয়ার কোনো লাইন নাই, পরে দালাল ছুটাই নিয়েছে, পরে দালাল ছুটাই নিয়ে আসার পরে ওই যে ভিটে বাড়িটুকু ভাই বেঁচে দেয়াইছে, ভিটে বাড়ি বেঁচে লোন টোন কইরা ভাই দালালের টাকা দিয়েছে, দালালের টাকা দেওয়ার পরে এবারটা পরে কয় 8 লাখ টাকা দিতে হইব, আবার 12 লাখ টাকা দিচ্ছে আগে ওরে, দেওয়ার পরে আবার চাই 8 লাখ টাকা, এখন এই 8 লাখ টাকা দিয়ে আইতে হইব, কয় যদি গেম দিতে চাও তাহলে 8 লাখ টাকা দিতে হইব, আর যদি বাংলাদেশে ফেরত যাইতে চাও তাহলে আবার 2 লাখ টাকা দিতে হইব।
এই টাকা দিয়ে 20 লাখ টাকার আগে দিচ্ছি 12 লাখ, এই 30-32 লাখ টাকা দিয়ে আবার 2 লাখ টাকা দিয়ে 34 লাখ টাকা দিলে যে দেশে যাইতে হইব, 34 লাখ টাকা ফেলাই দিয়ে দেশে যাইতে হইব, ভিটে বাড়ি সব বেচা ছাড়া। এখন যে ভাই দেশে যে কি করবো ভাই, নিরুপায়। প্রতিদিন রাত্রেবেলা ভাই দালালের বাসা হাওয়া করে কানতাম, কি করব কি করব কি করব ভাই। এইভাবে ভাই কষ্টের দিন যাইতে যাইতে পরে কি করছে, ওই 8 লাখ টাকা আমার মার বাপের বাড়ি কিছু জায়গা জমি ছিল, ওইগুলো বিক্রি করে দিছে। মার গহনা গাটি যা ছিল সব তো আগে বেঁচে দিছে। পরে অবশিষ্ট ছিল মার বাপের বাড়ি, মামু বাড়ি কিছু জমি ছিল, সেটুকু জমি বেচে দিছে। আর মামার কিছু টাকা পয়সা আছে, মামা কিছু টাকা পয়সা দিয়ে পরে 8 লাখ টাকা দিছে। পরে আবার গেম দিয়ে আইছে, পরে গেম দিয়ে ভাই গেম করা আবার সে কষ্ট ভাই। আবার 10-12 দিন ওই গেম করেছিলাম, আর একটু আগে ছিলাম 26 দিন, এবার ছিলাম মাত্র 10-12 দিন, যাক একটু কষ্ট কম হয়েছে। পরে আবার ওই সাগরের ভিতরে ওই কষ্ট করতে 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 অবশেষে ইটালি পৌঁছেছি ভাই। আপনি পরবর্তী যে গেম দিলেন, বোটে কতজন লোক ছিল ভাই? পরের গেমে ছিলাম ভাই, তাও পরের গেমে ভাই ওই দোতলায় পড়ছে আমি ভাই, এই তাও 90-95 জন লোক ছিলাম। একটু ভালো, একটু কম ছিল আর কি, একটু কম ছিল। আগে ছিলাম 110 জনে, আসলাম 90-95 জন, কিন্তু বোট সেম ওই একই দোতলা বোট, নিচে লোক উপরে লোক। কিন্তু আমি প্রথম গেম ধরা খাওয়ার পরে তো ভাই নিচে ভয় করে বেশি, বাড়ি যখন মারে মনে হয় বোটটা গেল সিরা, সেই কারণে এবার আমি প্রথমে কালা বসি মানে ওই লেবিরা ধরে নিচে ঢুকাইছে, পরে আমি ফের আবার বেড়ে গেছি, পরে আমার মারছে পিটি বাড়ি দিছে, দেওয়ার পরে আমি উপরে রয়েছি, পরে উপরেই রাখছে আমারে। পরে দ্বিতীয় গেম অনেক কষ্টের পরে ভাই, এই পাশে ভাই পানির বাড়ি, এই পাশে ভাই বাতাস, শীত সারা গা ভিজা ভাই, অনেক কষ্টের পরে ভাই পৌঁছাইছি ভাই। সাগরের মধ্যে ভাই কত সময় ছিলেন আপনি? সাগরের ভিতরে ছিলাম আনুমানিক 10 ঘন্টা। আচ্ছা, এখন আপনি টোটাল কত লাগছে? 32 লাখ? না কত, মাফিয়ার দিছি 20 লাখ, দালালের দিছে আগে দিছি 12 লাখ, পরে দিছি 8 লাখ, মোট 40 লাখ। 40 লাখ টাকা! আল্লাহ, ওই এত টাকা কেমনে ব্যবস্থা করলেন? কেমনে ভাই, কেমনে আপনি কোন কি ভিটে বাড়িও নাই আমার, সব বিক্রি করতেছি। মার গহনা গাটি, মার বাপের বাড়ি যে জায়গা তুমি সব তো বিক্রি করা শেষ, বাপের মাঠে জমি ছিল বিক্রি করা শেষ, ভিটে বাড়ি বিক্রি করা শেষ, আবার লোন ভাই। তার মানে 40 লাখ টাকা খরচ করছে ভাই। একটা গরিব মানুষের 40 লাখ টাকা কিচ্ছু নাই। এখন আপনি একটা সম্পদ এখন ইটালিতে আছেন, এখন যা ইনকাম করবেন এগুলাই সম্পদ, তাছাড়া কিচ্ছু নাই। আর অনেক টাকা ঋণগ্রস্ত ভাই বাংলাদেশে। তো এখন আপনাদের যারা আছে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? এই পথটা আপনাদের ক্ষেত্রে কেমন লাগে, যে মানুষজন আসবে কি নিষেধ করেন না? এই পথে ভাই মানুষজন ভাই বাংলাদেশে দরকার হয় ভাই, দিন আনা দিন খাক ভাই, মানুষের খেতে কাম করে খাক ভাই, তাও ভাই এই পথে যেন না আসে ভাই। এটা বাস্তব ভাই, কারণ এই কথা যে কষ্ট ভাই কি কইতাম ভাই। আর জীবন থাকে না ভাই, জীবন থাকে না। যে আমি আগে ভিডিও দেখছি যে লিবিয়ায় মানুষজন গরু ছাগলের মধ্যে বিক্রি হয়, গরু ছাগলের মূল্য আছে, তা মানুষের মূল্য নাই। এটা বাস্তব, এটা ভাই একদম বাস্তব ভাই। তো ভাই যেমন এক বাপের একটা ছেলে, তার 40 লাখ টাকা খরচ করছে, তার মায়ের সম্পত্তি, তার বাপের সম্পত্তি, তারপরে লোন নিয়েছে, তারপরে যদি তার কোনো দুর্ঘটনা ঘটতো ভাই, দেখেন তার সন্তান হারাইলো প্রথমত, তারপরে নিজের ফ্যামিলি ধ্বংস হইলো, সবকিছু কিন্তু নিঃস্ব। তো আমার জ্ঞানে ভাই এই পথে না আসাই ভালো, এই পথ বিপজ্জনক। আপনারা যদি ভাবেন যে 20 লাখ বা 25 লাখ টাকা আমি দালালের দিলাম, পরবর্তী আমি চলে আসবো ইনশাল্লাহ, কিন্তু যদি ভাই ধরা পড়েন ভাই, তাহলে আর 20 লাখ 30 লাখ টাকা লাগবে। এমন লোক আছে 80 লাখ 90 লাখ টাকা খরচ করে ইটালিতে আসে। তো আপনাদের যদি এরকম দেওয়ার সামর্থ্য থাকে, মায়ের গুরু এরকম খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আসবেন। কিন্তু আমাদের জ্ঞানে ভাই আপনারা এই পথে না আসাই ভালো। 100%-এর মধ্যে 100% নিষেধ করবো ভাই, দরকার মানুষের সাথে কাজ করে খাবেন ভাই। 10 লাখ 9 লাখ টাকা দেশে খরচ করলে অনেক টাকা ইনকাম করা যায়, যদি মানুষটা ভালো হয় আর কি। তো আমরা ভাই কখনো উৎসাহ দিব না যে এই পথে আসেন, এই পথ খুবই বিপজ্জনক। তারপরে যদি বাড়ির কাছে কিছু জানার থাকে আপনাদের, অবশ্যই কমেন্টে বলবেন, আমরা ইনশাল্লাহ জানাই দেবো। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।